আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকের এই ভিডিওটি গতানুগতিক নয়। আজকের এই ভিডিওটি আমি আসছি যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনী ভাবনা কি আমি আসছি আজকে মনপুরা দ্বীপে। এটি হলো ভোলার মনপুরা দ্বীপ। আপনারা অনেকেই জানেন, মনপুরা সম্পর্কে অনেকেরই ধারণা আছে। মনপুরার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে রাতের প্রায় 12টা বাজতে চললো, এখনো মনপুরা জমজমাট। চায়ের দোকানে চা খেতে খেতে অনেকের সঙ্গে আলাপ হচ্ছিল। আর মাত্র কদিন পরেই নির্বাচন, জাতীয় ইলেকশন। সেই নির্বাচনে মনপুরাবাসীর অনেক চাওয়া পাওয়া হিসাব নিকাশ করছিলেন। তো আমিও সেগুলো নিয়ে একটু তাদের সঙ্গে কথা হচ্ছিল। একটু শুনতে চাই আসলে মনপুরাবাসী তাদের এই মনপুরা দ্বীপটিকে কিভাবে দেখতে চাই, আগামীতে কি চাই, তাদের চাওয়াটা কি। আমরা শুরুতেই আসেন আমাদের একজন বাউল ভাই, ওনার কাছে আমরা আসবো। একজন সাংবাদিক ভাই আছেন, আমরা একজন সাংস্কৃতিক ব্যক্তি আছেন, তরুণ প্রজন্ম আছেন, আমাদের ব্যবসায়ী একজন ভাই আছেন। আমি যদি আপনাকে শুরুতেই জিজ্ঞেস করি, এই মনপুরা দ্বীপটি 600 বছরের পুরনো একটি দ্বীপ, যেখানে পর্তুগিজরাও এসেছিলেন এখানে তাদের বাণিজ্য করতে। তারপরে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে মনপুরা ভাঙন কবলিত একটা জনপদ, যেখানে ডেভেলপ ওইভাবে উল্লেখযোগ্য নয়, কোনো অবকাঠামো উল্লেখ করার মতো নাই। কেন নাই? কি চান আপনারা আগামীতে? আসলে মনপুরাতে বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল, যারা নেতা নেতৃত্ব দিছে, প্রত্যেকে যার যার আখের গোছাইছে যে আমার এটা দেশ বা আমার জন্মভূমি, আমার এলাকাটাকে ঢেলে সাজাবো। যেমন মনপুরাতে বিদ্যুৎ নেই, মনপুরাতে ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নেই, মনপুরাতে ভালো কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা নেই, চিকিৎসা নাই। যা হাসপাতাল আছে ভালো ডাক্তার এসে থাকে না, বিদ্যুতের পরিসীমা ভালো না। হাসপাতালে যে সমস্ত মেশিনগুলি আছে, যে সমস্ত ডাক্তাররা কাজ করে, দেখা গেছে সারাদিনে হয়তো একবার হাসপাতালে যায়, না হয় তাদের পার্সোনালি বৈঠক, রুগী দেখার চেম্বার আছে, সেখানে রুগী দেখে। এছাড়া হাসপাতালে ভালো রুগী দেখার মতো ব্যবস্থা নাই, ভালো ট্রিটমেন্টের ব্যবস্থাও নাই, ভালো কোনো ডাক্তারও নেই। ভালো ট্রিটমেন্টের একটা ক্রাইসিস, যেমন বিদ্যুতের ক্রাইসিস। মনপুরা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত ভাঙছে। এই পর্যন্ত বহুত বাজেট হয়েছে। হ্যাঁ, মনপুরা স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ করার মতো কোনো ব্যবস্থা হয় নাই। যেমন এটা 18 ফিট হওয়ার কথা ছিল, 18 ফিট নেই। যেমন এটা রড ঢালাই দেওয়ার কথা ছিল, সেই রড ঢালাই নেই। যেমন এখানে সিঁড়ি দেওয়ার কথা ছিল, সেই সিঁড়ি নেই। যেমন এই বেরিতে ছাতা দেওয়ার কথা ছিল, সেই ছাতা নেই। যেমন বেরিতে ব্লক দেওয়ার কথা ছিল, ব্লকের পর্যায়ে বস্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন নদীর তলদেশ থেকে এটাকে সুন্দর করে বস্তা দিয়ে ডক করার কথা ছিল, সুন্দর করার কথা ছিল, সে ব্যবস্থা হয়নি। এখন যারা নেতৃত্বে আসতে চাচ্ছে, নতুন কোন সরকার গঠন হবে নিশ্চয়, নির্বাচন যদি হয়। আসলে এই সরকারের কাছে কি আপনার চাওয়া, সেটি আসবে একটু পরে। আমি একটু ভাইয়ের সাথে আলাপ করি, আসলে কি কি ডেভেলপ বাকি আছে বা কোন কোনগুলো করার সুযোগ আছে। জি, আমি সীমান্ত হেলাল, আমি মনপুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি স্বাভাবিকভাবে বলি তো, আমাদের মনপুরায় হচ্ছে কি, এটা মনপুরা সমস্যা না, এটা আমাদের জাতীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা। যে আমাদের যেসব প্রকল্প নেওয়া হয়, প্রকল্প মূলত অপচয়ের জন্যই নেওয়া হয়। বেশিরভাগ প্রকল্পই অপচয়। অপচয়ের প্রকল্প বলতে? হ্যাঁ, অপচয়ের প্রকল্প হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপ না হইলে এটা অপচয় হবে, ওইটা বলে। তো মানে অপরিকল্পিত প্রকল্প, প্রপার অপরিকল্পিত, প্রপার ওয়েতে এবং প্রপার ডিজাইনে এটা পরিকল্পনা করা হয় না। তো আমাদের মনপুরায় বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নদী ভাঙনের ক্ষেত্রে প্রচুর টাকা ঢালা হয়েছে নদীতে, কিন্তু নদী ভাঙন রোধ অনেক জায়গায় সম্ভব হয় নাই। যার কারণ হচ্ছে যে যেখানে ব্লকিং দরকার সেখানে ব্লকিং হয় নাই, যেখানে বস্তা দরকার সেখানে বস্তা হয় নাই, যেখানে টিউব দরকার সেখানে টিউব দেয় নাই। যার যার মতো করে একটা ছোট ছোট প্রকল্প নিয়ে আসছে, 100 কোটি টাকার, 150 কোটি টাকার, যার যার মতো করে সে কাজ করে গেছে। আসলে মানুষের মানে মনপুরের বৃহৎ স্বার্থে কোনো কাজে লাগে না এটা। এরপরে এখন যে বেড়িবাঁধের কাজ হচ্ছে, বেড়িবাঁধে তো অনেক ল্যাকেজ আছেই। আর এই বেড়িবাঁধের যে প্রকল্প, এটাও হচ্ছে আপনার সাস্টেনেবল না। যেমন আপনি মোহাম্মদপুর বেড়িবাঁধ, সেখানে আপনি বালি দিয়ে করলে সেটা টেকসই হবে, কিন্তু আমাদের মনপুরার যে প্রাকৃতিক আবহাওয়া এবং আমাদের মেঘনার যে স্রোত, এই স্রোতের সাথে মানে
তার যে নেচার, এই নেচারের সাথে বালির বেড়িবাঁধ কোনো কাজে আসবে না। এটা কংক্রিটের লাগবে। লিকেজ হলে ফুটো হয়ে পুরো মনপুরা ডুবে যাবে। এখানে আপনার প্রথমত মাটি, টিউবের কোনো কাজ নেই। প্রথমত মাটি দিয়ে আপনার বেড়িবাঁধ হতে হবে, তারপর সেখানে আপনি ব্লকিং করবেন। তো এইরকম কোনো পরিকল্পনা ছাড়াই একটা 1000 কোটি টাকার উপরে প্রকল্প আমাদের এখানে 52 কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলছে। 52 কিলোমিটার, 52 কিলোমিটার। এটা 1000 লাইক মেরিন ড্রাইভ হবে। 1000 কোটি টাকা, হিউজ বাজেট। হ্যাঁ হিউজ বাজেট। কিন্তু এটা সেটা কি ভালোভাবে হচ্ছে আপনাদের? হ্যাঁ। আপনাদের না, থিঙ্কিং এর যেটা আপনারা চিন্তা করেন যে এই এই ভাবে যদি হতো ডিজাইনটা, পারফেক্ট ডিজাইনে হচ্ছে কিনা? না, পারফেক্ট ডিজাইনে তো হচ্ছে না, যেটা আমি আগেও বললাম যে এটা এক সময় মনপুরা মানুষের জন্য গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। এই প্রকল্প, যে প্রকল্পটা আমরা দেখলাম, এই প্রকল্পে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো হয়তো প্রকৌশলীদের চোখে এড়িয়েছে কিনা, অথবা তারা কি ইচ্ছা করে এভাবে করেছে, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সেগুলো আপনার নিউজের মাধ্যমে তুলে ধরছেন। হ্যাঁ সেটা আমরা তুলে ধরতেছি বা ধরছি। এখানে বাংলাদেশে তো ধরলেই হয় না, ব্যবস্থাও নিতে হয়, ব্যবস্থা তো নিচ্ছে না। হ্যাঁ, মানে আপনার জায়গা থেকে আপনি করতেছেন, কিন্তু কর্তৃপক্ষ সেটা আমলে নিচ্ছে কিনা বা আমলে নিয়ে প্রয়োজনীয়তা বোধ করছে কিনা, সেটাই হলো সবচেয়ে বড় যেখানে ব্যাপার। দেখবেন। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসবো, আমি একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সঙ্গে। পর্যটন নিয়ে তার সঙ্গে আমার আগে কথা হচ্ছিল। পর্যটনের বিশাল সম্ভাবনা এই মনপুরা দ্বীপ। তো সেই পর্যটনের কি কি ডেভেলপমেন্ট আসলে করা দরকার, এবং কিভাবে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে মনপুরায় আনা সম্ভব, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে একজন ব্যবসায়ী আছেন, উনি ওনার দোকানের সামনেই আমরা বসে চা খাচ্ছি। তো ভাইয়ের কাছে জানা, আপনাদের ব্যবসায় বলছিলেন যে বিদ্যুৎ একটা বড় সমস্যা এই মনপুরায়। আসলে কি সমস্যা বিদ্যুৎ? মানে আমাদের এখানে বিদ্যুতের সমস্যা হয়েছে, মানে বিদ্যুতের সাইডের জন্য আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। বিদ্যুতের অভাবের কারণে আমাদের এখানে ভালো কিছু করা যাচ্ছে না। বাইরে থেকে যে পর্যটকগুলো আসতেছে, যে সাইডার যে অনুযায়ী যে মালগুলো আমরা দিতে চাচ্ছিল, ওগুলো আমরা তাদেরকে দিতে পারছি না। বিদ্যুৎ কয় ঘন্টা থাকে এখন? আমাদের এখানে শুধু বিদ্যুৎ 3 ঘন্টা থাকে। অনলি 3 ঘন্টা? আর 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা। মানে কি, মানে 24 ঘন্টার ভিতরে মাত্র 3 ঘন্টা? তাও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। তাও ঠিক মতো প্রতিদিন একরকম হয় না। মাঝে মধ্যে বাদ হয়ে যাবে। এখানে বন্ধ করে আরেক জায়গায় দিচ্ছে, এখানে বন্ধ করে আরেক জায়গায়। আমাকে বলা হলো যে এটা 6টা থেকে 10টার ভিতরে না, এরকম এটা প্রতিদিন, এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। আবার কালকে আমি সন্ধ্যা 6টার পরে যে এই এলাকায় আমি বিদ্যুৎ পাবো। এখন বন্ধ করে আরেক পাশে দেওয়া হচ্ছে, মানে 2 বার দেওয়া হচ্ছে। তাহলে 8 ঘন্টা বা 7 ঘন্টা এরকম। টোটালি আমাদেরকে আগের যে শিডিউল আছে সেখানে 8 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কথা, মানে একজনই এই দোকানটায় 8 ঘন্টা বিদ্যুৎ পাবে। যেখানে বেড়িবাঁধ বানানো এই দ্বীপের জন্য, দ্বীপকে রক্ষা করার জন্য 1000 কোটি টাকার উপরে প্রকল্প হচ্ছে, সেখানে কতটুকু বিদ্যুৎ হলে এই অঞ্চলের মানুষ তাদের চাহিদা পূরণ হতে পারে? অন্তত এই যে 8 ঘন্টাটা মানে আরেকটু ডেভেলপ করে, মানে একবারে যদি না সম্ভব হয়, তাহলে এখন 4 ঘন্টা বা 3 ঘন্টা দিতে পারছে শিডিউল করে, সেটাকে যদি 6 ঘন্টা বা 8 ঘন্টায় উন্নতি করতে হয়, তাহলে কতটুকু বিদ্যুৎ বা কি প্রকল্প নিতে হতে পারে? এখানে মানে আসলে মনপুরা যে দ্বীপ, এই দ্বীপটা অনেক প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। মানুষ এই দ্বীপের প্রতি আকৃষ্ট হয়ে আসেন ঘুরতে, কিন্তু এসেই সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়েন বিদ্যুৎ সমস্যার কারণে। কারণ আর ঢাকায় যারা থাকেন বা সিটিতে, নগরীতে যারা থাকেন, তারা বিদ্যুতের মধ্যে অভ্যস্ত, এবং ফ্যান, পাখা, এসি এইসব। আর এখানে মনপুরায় যে 1.5 লক্ষ মানুষের বসবাস, এই 1.5 লক্ষ মানুষের মধ্যে আপনার কমপক্ষে যদি 5 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে হয়ে যায়। 5 মেগাওয়াট বিদ্যুৎ। হ্যাঁ, 5 মেগাওয়াট। এরকম একটা প্রকল্প করতে কত কোটি টাকা খরচ হতে পারে? এরকম একটা প্রকল্প, এখানে প্রকল্পের দরকারই নাই। এখানে হচ্ছে সরকার জ্বালানি মন্ত্রণালয় থেকে যদি সিদ্ধান্ত নিয়ে এখানে জাতীয় গ্রিড বা সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযোগ দেওয়া হয়, তাহলে এখানে নতুন করে প্রকল্প দেওয়ার কোনো সাবমেরিন কেবল আনতে তো একটা হলো খরচ আছে, সেটা সরকার অল্প খরচেই করে দিতে পারবে। তবে এখানে মনপুরাতে আপনার কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ সাজসে মনপুরায় সোলার গ্রিডের বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দেখলাম প্রচুর সোলার। 3 ইউনিয়নে তারাও কি একটা বড় বাধা? যে তারাও একটা বড় বাধা, জাতীয় গ্রিড না আসার পিছনে তারাও একটা বাধা। অনেক ধন্যবাদ। আমি আসি আবার, এটা একটু তরুণ প্রজন্মের একজন আছেন, তার কাছে একটু জানতে চাই, তরুণ হিসাবে আপনি কি মনে করেন, আপনারা যারা এই প্রজন্মে, মানে জেনজি আপনারা যদি বলেন,
আপনাদের চাওয়াটা কি এই মনপুরাকে ঘিরে? কি হলে মনপুরা আপনার মনের মতো হতো, আপনি সকল সুযোগ সুবিধা পেতেন? তরুণ প্রজন্ম যেটা বলতে চাইতেছি যে আমাদের এখানে যেরকম পর্যটকরা, বাইরের পর্যটক যেমন ঢাকা থেকে বা ভোলা থেকে বা সর্বসান থেকে যে পর্যটকরা আসে, ওরা ঘুরতে গেলে ঠিকমতো বিদ্যুৎ পায় না, বা ঠিকমতো গাড়ি চলাচল হয় না, রোড ঠিকমতো হয় না, বা যে সুন্দর সুন্দর যে ওয়েদার আছে ওই ওয়েদারগুলো আস্তে আস্তে দিন দিন ভেঙে যাইতেছে বা নষ্ট হয়ে যাইতেছে। তো আমরা তরুণ প্রজন্ম চাইতেছি একটু ঘোরাফেরা করার জন্য, আমাদের মন চাইতেছে আমরা একটু ঘুরি, যেটা খেলাধুলা করি, যেটা আমাদের মন প্রতি অনেকটাই হারা যাইতেছে। এটা আস্তে আস্তে নদীতে ভেঙে যাইতেছে। তারপরে একে তো ধরতে গেলে বিদ্যুতে নাই, আমাদের এই বিদ্যুতের কারণে ধরতে গেলে অনেক পর্যটক মন আসতে চাইতেছে না। যখন শুনে যে মন বিদ্যুৎ নাই, তখন যে বলে যে এখানে গরম বা ঠিকমতো বিদ্যুৎটা মূল সমস্যা। বিদ্যুৎ মূল এই সমস্যা। আধুনিক যে প্রযুক্তি বা এই যে ঘরে বসে ফ্রিল্যান্সিং করার যে সুযোগ অন্যান্য জায়গার মানুষ করতেছে, আপনাদের কাছে কি ইন্টারনেট বা এই প্রযুক্তি বা এই প্রশিক্ষণ এইগুলা কি দেওয়া হচ্ছে এখানে? এখানে ইস্যু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিছু বাইরের প্রজেক্ট যারা ওগুলো করতেছে, এখানে কিছু তরুণ প্রজন্মের ওই প্রজেক্টে কাজ করতেছে। তরুণ প্রজন্মের আরেকজন আমাদের সঙ্গে আছে, আরিফের পরে আমরা রাসেলের সাথে একটু কথা বলে। রাসেল ভাই, আপনি যদি বলতেন যে কি কি আপনাদের দিক থেকে আসলে চাওয়া নতুন যে নেতৃত্ব আসবে তাদের কাছে? তাদের কাছে চাওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু পুরোটা কি পাবো কি না এটাই আশাবাদী আমরা। সবার আগে আমরা বলতে চাই, আমাদের এখানে রাস্তাঘাট যেই সমস্যা, এইটার সমাধানটা আমরা চাই, যেটা। তারপর আমাদের স্কুল কলেজ, ভালো কোনো স্কুল কলেজ দেয়, পড়াশোনার ব্যাপক সমস্যা হচ্ছে এক। দ্বিতীয়ত আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের খুব অসুস্থ, মানে মানুষ যদি অসুস্থ হয় আনতেই খুব খারাপ অবস্থা, যে আর হসপিটাল তো জায়গায় নেই। যে হসপিটাল আমাদের, এটাও কোনো হসপিটালের মতো হয় না, যার কারণে আমাদের মানে বিভিন্ন ভোগান্তির ভিতরে পড়তে হয়। অনেক সময়, বেশিরভাগ সময় ভোগান্তিতে পড়তে হয়, লম্বা সিরিয়াল দিয়ে বাইরে ডাক্তার দেখাতে হয়, ভিতরে কোনো প্রসেস নেই ডাক্তার দেখানোর মতো এক। তারপরে আরও অনেক যে সমস্যা আছে যেগুলো আমাদের আমরা চাই, তরুণ প্রজন্ম চাই, এগুলো খুব মানে ডেভেলপ করতে চাই আমরা। তাই আমাদের সামনে যারা নেতৃত্ব দিবে তাদের কাছে চাই এগুলো যে উন্নত হয়। আর যদি ডেলিভারির প্রয়োজন হয় সেক্ষেত্রে খুব সমস্যা হয় শুনছিলাম, তাদেরকে দূরে নিয়ে যাওয়ার। একটা লঞ্চ চাই ঢাকাতে একটা নির্দিষ্ট টাইমে, তারপরে ভোলা শহরে যেতে গেলেও সেটা খুব টাফ জব। এই ভোগান্তি থেকে দূর করার জন্য আপনাদের চাওয়া কি? এই ভোগান্তি থেকে চাওয়া দুটা রাস্তা। এক, হয়তো আমাদের চরবেশন এবং ভোলার সাথে কোনোভাবে মানে সহজভাবে যাওয়ার কোনো পদ্ধতি। দ্বিতীয়ত হয়তো আমাদের এখানে আরও উন্নত মানের হসপিটাল করার মানে করতে হবে আর কি। এই আর আধুনিক যুগের নতুন নতুন যে আমাদের মানে যন্ত্রপাতি আছে, যেই মেশিন আছে, এগুলা মানে আমাদের এখানে আনতে হবে। তাহলে হয়তো কিছুটা আমরা ভোগান্তি থেকে মানে স্বস্তি পেতে পারি। এই আমাদের পিছনে আরো একজন ভাই আছে, বাবুল ভাই। বাবুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার চাওয়া কি এই চরের মানুষ হিসাবে? আপনি কি চান, চরটাকে কিভাবে আরো ভালো উন্নতি দেখতে চান? আমাদের এখানে বেশি সমস্যা হলো যে আপনার ধরেন ডাক্তারি সমস্যাটাই ধরেন অত্যন্ত বেশি। আমাদের যে কোনো একজন রোগী যে কোনো মুক্তি ইমার্জেন্সি যে কোনো জায়গাতে মানে নেওয়া সম্ভব না। আর নদীতে মনে করেন দুর্ভোগ যদি চলে, যদি কোনো থাকে তাহলে মনে করেন আমাদের ওই চায়। এখানে অনেক রোগী মানে এই ধরনের আহত হয় কিংবা মারা যায়। ডাক্তাররা এখানে রাখতে অনেকেই মানে বিবেচনা করে, যদিও রোগী এখানে সুস্থ হইতে চায়, তারপর ভাবা যাচ্ছে না। হসপিটালের যে সমস্যা সেটা কিন্তু অনেকেরই একই রকম কথা। আমি অনেকের সঙ্গে কথা বলে, তারা সবাই কিন্তু এই একই সমস্যার কথা বললো। আসলে এরকম একটা দুর্গম জায়গায় নিজস্ব যদি একটা হসপিটাল আধুনিকায়ন যদি না হয়, তাহলে কিন্তু আসলে এই দ্বীপের মানুষের দুর্ভোগের শেষ থাকবে না, যে কোনো ইমার্জেন্সি একটা মুহূর্তের জন্য। ভাই, আপনার কাছে কি চাওয়া? আমার কাছে সর্বপ্রথম মনপুরাতে চাওয়া হচ্ছে যে বিদ্যুৎ, আর দ্বিতীয়ত হচ্ছে যে মনপুরার রাস্তাঘাট অনেক চিপা, মানে ওগুলাকে অনেক চওড়া করতে হবে। আর ওগুলা বেশিরভাগ, বিশেষ করে বর্ষার সিজনে ওগুলা রাস্তাগুলা পিছলে হয়ে যায়, ওটা ঢালাইটা বাদ দিয়ে পিচ করার মতো যদি কিছু হয়, এটাই। ধন্যবাদ। আমরা অনেকের সাথে কথা বললাম, আরেকজন ভাই আছে, মনে হচ্ছে সে কিছু বলতে চাই। বলুন তো আপনার চাওয়াটা কি? যারা নেতৃত্বে আসবে মনপুরা বা চরপেশনে যারা নেতৃত্বে আসবে, তাদের কাছে একটা দাবি হচ্ছে পুরা মনপুরাটাকে মানে জিও ব্যাগ এবং প্লাস ব্লক দ্বারা চারপাশে বেষ্টিত করে
মানে ভাঙন থেকে নিয়ন্ত্রণ করা। আর সম্ভাবনার মুখ হচ্ছে ধরেন আমাদের মনপুরা দক্ষিণে হাওয়া সি বিচ আছে, পূবে চৌধুরী প্রজেক্ট আছে, ওইদিকে আরও ওই যে সাগরচিয়া চারা বাগান আছে। এগুলো ধরেন যদি নদীতে ভেঙে যায় তাহলে সম্ভাবনার দিকটা আমরা মানে একদম হারাই ফেলবো, মানে পর্যটন সম্ভাবনা আর কি। তো পর্যটনের কারণে আমরা মানে অনেক হয় যে আমাদের দেশ উন্নত হয়, তারপরে নদীতে প্রচুর পরিমাণে ইলিশ হয়। যেন ইলিশ পর্যটককে কতটুকু গুরুত্ব দেন? অবশ্যই গুরুত্ব দিই, কারণ পর্যটকের কারণে আমরা বিশেষ করে আমরা অনেক আশ্বস্ত হই। যেমন যারা ব্যবসায়ী ভাই আছে তারা একটু বেচা কিনে ভালো হয়, পর্যটনের কারণে আমরা সম্ভাবনার মুখ দেখি, তারা আসে বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে ঘুরে। এখানকার মানুষকে ওভাবে তৈরি করছেন যে পর্যটক আসলে তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা অবশ্যই আমাদের সর্বোচ্চ সম্মান দেওয়া, কারণ এটা আপনার অর্থনীতির একটা চাকা ঘুরে দিতে পারে, মোড় ঘুরে দিতে পারে। কারণ আপনারা জেলে পল্লী থেকে দুবাইয়ের মতো বড় সিটি হয়ে যেতে পারে, সেটা অবশ্যই যদি আপনার পরিকল্পনা বা সরকারের সেই উদ্যোগ থাকে পর্যটনকে ডেভেলপ করে। আমি ধরলাম মানে বললাম যে দুবাইয়ের মতো, সেটা যদি না কিছুটা হলো একটা বড় একটা পরিবর্তন হওয়া সম্ভব আপনার সেটা। এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের একটা বড় দায়বদ্ধতা আছে, বিশেষ করে আপনারা যারা এই তরুণ নেতৃত্ব বা তরুণ সমাজ, আপনারাই আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাশের লোক তাদেরকে বুঝাবেন যে পর্যটক যদি না আসে তাহলে আমাদের কিন্তু ব্যবসা নেই। হ্যাঁ, আপনাদের নিজেদের ভিতরে ব্যবসা হচ্ছে, কিন্তু পর্যটন আসলে আপনার যে আলাদা একটা বাড়তি যে একটা ব্যবসা হলো, কারোর হোটেলে ব্যবসা যে করছে তার হোটেলে গেস্ট আসলো, আপনার দোকানে আমি চা খাচ্ছি, এটা আপনার একটা বাড়তি বেশি কিনা না? আমি যদি না আসতাম তাহলে তো এই বেশি কিনাটা হতো না। আমি একটা পেস্ট কিনলাম, আমি একটা ব্রাশ কিনলাম, আমার যে মোটামুটি চাহিদা সেগুলো কিনলাম। এরকম যদি প্রতিদিন 2000-5000 গেস্ট আসে, আপনি আপনার বাসায় যদি তাদের থাকার ব্যবস্থা করেন, আমি চাই যে আপনার বাসায় থাকতে, আপনি বাসায় একটা শুধুমাত্র এরকম রুম করে দিলেন, যেটা দেশের বাইরে হয়, ইন্ডিয়াতে প্রচুর পাওয়া যায়। আপনি অল্প টাকায় একটা হোম মেড খাবার আপনার বাসায় একটা রুম করে দিলেন, যেটাতে গেস্ট থাকবে, আপনার সাথেই আমি খাবো, আপনার টেবিলে আমি খাবো। এই যে মেন্টালিটি চেঞ্জ হওয়া, আপনার গ্রাম আপনার বাড়িটাই একটা মানে হোটেল অবশ্যই এটা হতে পারে। আপনি ওইভাবে যদি সাজাতে পারেন, খুব বেশি খরচ না তো। আপনার ঘরটাকে একটা সুন্দর বেডশিট, একটু বাথরুমগুলো ভালো করলে দেখুন পর্যটক আপনার ওখানে এসে থাকছে। তো এইটার দায়িত্ব কিন্তু তরুণ আপনাদের, শুধুমাত্র রাজনৈতিক নেতা বা সরকারের কিন্তু দায়িত্ব না। আপনার এলাকাবাসী হিসাবেও আমি মনে করি এটা আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব। আপনারাই আপনাদের প্রোডাক্টে আপনারা সেল করবেন। এই পর্যটন কিন্তু আপনার একটা বিশাল বড় প্রোডাক্ট। আপনার এই বিস্কিট একটা প্রোডাক্ট না, ধরেন একটা কোম্পানি সে বিক্রি করছে, সে আপনার কাছে এসে মার্কেটিং করছে, আপনার প্রোডাক্টটা আপনি আমাদের কাছে মার্কেটিং করেন যে ভাই আসেন অমুক জায়গায় আপনার হরিণ দেখাতে নিয়ে যাব। কি করেন? হরিণ দেখতে পাবো এখানে, তাহলে আমি না দৌড়াই যাবো হরিণ দেখতে? আপনার প্রোডাক্টটা কিন্তু আমার কাছে সেল করে দিলেন, আমি কিন্তু আরো 20 জনকে দেখলাম, আমি ভিডিও করে নিয়ে গেলাম, এইটা দেখে আরো মানুষ আসলো, আরে মন পুরাই গেলে হরিণ দেখতে পাবো একদম লাইভ। আপনি ইলিশ খান, আসেন হরমরে টাটকা টাটকা ইলিশ খান, এখানে বসে কিনেন খান, আপনি এখানে ফ্রাই করেন। আমি এক জায়গায় পাইলাম না যে আমি একটা ইলিশ কিনে নিয়ে এসে নিজে ফ্রাই করে খাবো, এই ডেভেলপটা করেন। একটা গ্রিল হয়তো দেখলাম ওই দোকানে ঘুরতেছে, কবেকার গ্রিল আমি জানি না, অনেক আগে। তো এখানে যদি লাইভ এরকম কিচেনের ব্যবস্থা করেন, আপনি দোকানদার আপনি করতে পারেন, কিন্তু আপনার ঠিক আছে এখানে আপনি বারবিকিউর আয়োজন করলেন, পর্যটক যখন আসে আস্তে আস্তে আপনি করেন, দেখবেন যে আমি যখন সুবিধা পাবো তখন কিন্তু আসবো। কি ভাই? এখন আপনার কাছে আসি, পর্যটন নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি অনেকগুলা কথা বলেন, আপনার কথা দিয়ে আমরা একটা শেষ পর্যায়ে আসবো। দর্শক যারা দেখছেন, আমি জানি আপনারা হয়তো ধৈর্য ধরে দেখতে একটু ধৈর্যের বিচ্যুতি ঘটতে পারে, কিন্তু কথাগুলো যদি মন দিয়ে শোনেন, এই অঞ্চলের মানুষের কিন্তু এই দুঃখ দুর্দশা আপনি বুঝবেন না, কারণ আপনি এখানে যদি না আসেন। কারণ এইখানে এই যে আমি থেকে বুঝছি যে 3 ঘন্টা পরে বিদ্যুৎ চলে গেল, আবার দিনের ওই নির্দিষ্ট টাইমে আবার 3 ঘন্টার জন্য আসবে, বাকি টাইম কিন্তু আমার ফোনের চার্জ দিতে পারবো না, আমার ক্যামেরাগুলোর চার্জ দিতে পারবো না, ড্রোনের চার্জ দিতে পারবো না। এই যে আমার ভোগান্তি, এই কষ্ট, মানে যদি আমি এসে যখন শুটিং করে এসে যদি আমি এই বিদ্যুতের টাইমটা না আসতে পারতাম, তাহলে কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট টাইমে আমাকে ফিরে আসতে হলো। যে আমার এই ভিতরে ব্যাগ আমার ছিল চরফেশনে, সেখান থেকে আরেকটা স্পিড বোর্ডে আবার ব্যাগ আসলো, সেটা আসতে 2 ঘন্টা লেট হলো, আমি তো 1 ঘন্টা চার্জে দিতে পারলাম, আবার ওটা দিয়ে পাঠাইলাম যে ভাই তোমার বাসায় আমার একটু চার্জে দাও।
এই যে ভোগান্তি, আমি নিজেও ভুক্তভোগী হলাম। তো একটু ধৈর্য ধরে শুনুন, যদি এটা কর্তৃপক্ষের কানে যায় বা যারা নতুন নেতৃত্বে আসছে তারা যদি এটা বুঝতে পারে আসলে তাদের কি করা উচিত, এই এলাকার মানুষ আসলে কি চায়, যার যা চাওয়া সেটা যদি পূরণ করতে পারে তাহলে আজীবনের জন্য সে এই অঞ্চলের নেতা হয়ে থাকবে। নিশ্চয়ই সেরকম একজন নেতৃত্ব আপনাদের কাছে চলে আসবে। তো ভাই, পর্যটনের সম্ভাবনা এবং কি করা উচিত এটা যদি সংক্ষেপে একটু বলতেন। আবার মনপুরে তো পর্যটনের ওপর সম্ভাবনা রয়েছেই, আমরা আগ থেকেও বলে আসছি উপজেলা প্রশাসনের সাথে, অথবা এখানে মনপুরায় অলরেডি পর্যটন কর্পোরেশনের সচিব মহোদয় একাধিকবার ঘুরে গেছেন, কিন্তু পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। আমাদের মনপুরার বিশেষ করে সচেতন মহলের দাবি যে মনপুরাকে সরকারিভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা করুক এবং এখানে কিছু অবকাঠামোগত পর্যটন কেন্দ্রিক উন্নয়ন করুক, এবং বিশেষ করে বিনোদন কেন্দ্র হতে পারে অথবা একটি দৃষ্টিনন্দন স্থাপনা হতে পারে, যেটা বিভিন্ন রাষ্ট্রে আপনি গেলে দেখবেন যে একটা সুন্দর একটা দৃশ্য, যেমন শাপলা চত্বরে শাপলা আছে, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তোলে, দোয়েল চত্বরে দোয়েল আছে দাঁড়িয়ে ছবি তোলে, এরকম কিছু অবকাঠামো, এরকম কিছু পর্যটন কেন্দ্রিক উন্নয়ন হতে পারে। হলে পর্যটকদের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। আর মনপুরার তো প্রাকৃতিক পরিবেশ আছেই ভরপুর, এখানে মনপুরার মানুষ আসলে এখানে ঢেলে সাজিয়েছে এবং আপনি মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন। কিন্তু আমি ওই আর্টিফিশিয়ালের চাইতে আমি কিন্তু ইকো ট্যুরিজমটাকে বেশি যায়। আপনার যেটা আছে এইটার ভিতরে এটার ভিতরে কিছু অবকাঠামো ডেভেলপ করা, সেটা মনে হয় আরো বেশি আকৃষ্ট হবে। সেটা আরো বেশি আকৃষ্ট আমার মতো পর্যটক, কিছু পর্যটকের দরকার খুব বেশি রুম বা হাইফাই 5 স্টার হোটেল, সেটা যদি না হয় তাতেও কোনো অসুবিধা নেই। এখানে যতগুলো অবকাঠামো গড়ে উঠেছে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে, যার যার তাগিদ থেকে, যে আমার টাকা আছে, জায়গা আছে, পর্যটক আসতেছে, তাদেরকে থাকার জায়গা দেওয়ার জন্য আমি কিছু হোটেল করলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে বিগত এত বছর পর, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশকে আপনি বললেন যে একটা জেলেপল্লী থেকে দুবাই শহর যেরকম হয়েছে, ওটাও একটা পর্যটন নগরী, ঠিক আছে। তো সেখানে বাংলাদেশে এত সম্ভাবনা থাকার পরে সরকার কেন উদ্যোগ নিচ্ছে না, এটা একটা আশ্চর্যজনক বিষয়। আর আগামীতে যারা, বিশেষ করে আপনি নেতৃত্বের কথা বলছেন, যে আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা কিভাবে মনপুরাকে ঢেলে সাজাতে পারে। পর্যটন তো বড় একটা অপরচুনিটি আগামী নেতৃত্বের জন্য, মনপুরার জন্য বিশেষ করে। পর্যটনের দিকে যদি আগামী নেতৃত্ব যারা আসবে তারা যদি নজর দেয়, তাহলে এটাকে অনেক সুন্দর ডেভেলপিং একটা সোসাইটি বা ডেভেলপিং একটা দ্বীপ হিসাবে, রুরাল এরিয়া হিসেবেও এটাকে ডেভেলপ করতে পারবে। তো ডেভেলপ করতে গেলে আপনার তো বললাম যে পর্যটন কেন্দ্রিক অবকাঠামো, পাশাপাশি আমাদের যাতায়াত ব্যবস্থার যে ব্যাপারটা, তো যে এক ভাই বললেন যে রাস্তা চওড়া করতে হবে, ঠিক আছে। তো সেখানে রাস্তা চওড়া হবে, রাস্তা চওড়া হলেই তো হবে না, সেখানে রাস্তায় চলার মতো গাড়ি ঘোড়া লাগবে। তো গাড়ি ঘোড়া চলতে হলে আপনার ফেরি যোগাযোগ করা লাগবে, যেটা জেলা শহরের সাথে আমরা বিচ্ছিন্ন, চারপাশে মনপুরা নদী বেষ্টিত, একটা নির্দিষ্ট সময়ে লঞ্চ যায়। যদি ফেরি যোগাযোগটা হয় তাহলে আর নির্দিষ্ট সময়টা থাকবে না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পর ফেরি ছাড়বে। এখানে প্রায় 100-200 কোম্পানির ডিলারশিপ আছে, যে মালামাল আসে ব্যবসায়ীদের কাছে। তো সরাসরি একদম ট্রান্সপোর্ট খরচটাও কমে যাবে, মাল চলে আসবে ঘরে। এখানে একটা মালের দাম গায়ের রেট 20 টাকা, বিক্রি করতে হয় 25 টাকা, কারণ তাদের কস্ট বেশি। যদি ফেরি হয় তাহলে ডাইরেক্ট গাড়ির রাস্তা একদম ঘরের সামনে দাঁড়াবে, মাল দিয়ে চলে যাবে, ব্যবসায়ীরাও ব্যবসায়িকভাবে লাভবান হবে। আপনার কাছে কি মনে হয় যে এই শুধু মুখে না বলে যদি বাস্তবায়ন করে কেউ করতে পারে, তাহলে এই মনপুরার পরিবর্তন হয়ে যাবে না? মনপুরার বিশেষ সমস্যা 2-3টা, বেশি না। আপনার একটা উপজেলার মানুষকে সন্তুষ্ট রাখার জন্য অনেক বেশি কিছু দরকার নাই। আপনার এখানে আপনার ওই যে স্কয়ার হসপিটালের মতো হসপিটাল দরকার নাই। এখানে ন্যূনতম আপনার লেবার পেন উঠলে যাতে একটা ডেলিভারি রোগীকে চিকিৎসা দিতে পারে, সামান্য একটা অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা থাকে বা অপারেশন থিয়েটার থাকে, এরকম একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠা। আর বিশেষ করে জনবল কাঠামোটা ঠিক রাখা, যে এখানে 10 জন ডাক্তার দরকার থাকলে 10 জন কন্টিনিউ রাখা, এই একটা স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করতে পারে। 2 নম্বর রাস্তাঘাট উন্নয়নে কাজ করতে পারে, যোগাযোগ ব্যবস্থা, একজন রুগী আনতে হইলেও তো ভালো রাস্তার দরকার আছে, অ্যাম্বুলেন্সের, এই একটা। 2 নম্বর বিদ্যুৎ তো একদম অপরিসীম, সেটা তো লাগবে। সেটা যে করবে মনপুরা মানুষ, তাকে 100 বছর মনে রাখবে, আমার কথা সোজা।
বিদ্যুতের যে কাজটা যে করে দিবে, যে নেতা করে দিবে, তাকে 100 বছর মনপুরা মানুষ মনে রাখবে। এবং আধুনিক সভ্যতার যুগে বিদ্যুতের দেখছি যে গুরুত্ব অপরিসীম। নতুন নেতৃত্ব এইবারের ইলেকশনে মানে 26-এ যদি ইলেকশন ফেব্রুয়ারিতে হয়, সেই ক্ষেত্রে দেখলাম যে বিএনপি প্রার্থী আছে, আপনাদের এখানে জামাতের প্রার্থী বোধহয় আছে, অন্যান্য দলের প্রার্থীরাও প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে। তো এখন পর্যন্ত রাজনৈতিক নেতারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যারা এমপি হতে যাচ্ছে? প্রতিশ্রুতি তো আসতেছে, কারণ নির্বাচন আসলে প্রতিশ্রুতির ফুলগুলি তো ফুটবেই। কোনগুলাকে বেশি ফোকাস দিচ্ছে এখানে? এক বিশেষ করে এখনো তো নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই। সাধারণত মানে বিশেষ করে দলগুলো তাদের আপনারা এই পয়েন্টগুলো বা সাধারণ মানুষের এই পয়েন্টগুলোকে কি আইডেন্টিফাই করতে পারছে অলরেডি? কি তারা কি এইটা নিয়ে মানুষের কাছে বলতে পারছে যে আমি এই করে দেবো? আজকে একটা জনসভা দেখলাম যে সেখানে নুরুল ইসলাম নয়ন ভাই যে প্রার্থী, উনি কিন্তু বললো পর্যটনকে দারুণ একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে এখন পর্যন্ত মানে আমাদের বললো। তো এরকম অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কি তারাও কি বলছে মানে এই পয়েন্টগুলো ধরতে পারছে? এখন পর্যন্ত আমাদের মনপুরার সাধারণ মানুষের কাছে একমাত্র যে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাই আসছেন, এবং তিনি একাধিকবার আসছেন মনপুরায়, এবং তিনি এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন। এবং তিনি এই মানুষগুলো যেমন উনি দোকানদার, উনি তরুণ, উনি একজন সাংস্কৃতিক কর্মী, উনি আরেকজন সাধারণ কর্মজীবী, ব্যক্তিগতভাবে আমার কাছে অন্যান্য রাজনৈতিক দলের ধরতে পারছে কিনা এখন পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আসেনই নাই ভোট চাইতে, বা তারা যে উন্নয়ন করবে এরকম আশ্বাস দিতেও তারা আসেন নাই। নয়ন ভাই আজকে আসছেন, তিনি এই যে আমরা যে কথাগুলো বলছি, মানুষের যে পালস, মানুষের যে চাহিদা, মানুষের যে দরকার, এটা তিনি ধরতে পারছেন। এবং তিনি আজকে অলরেডি তার স্টেজে বক্তৃতায় তিনি বলে গেছেন যে এগুলো তিনি উন্নয়ন করবেন। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থী আমাদের কাছে আসেও নাই, আর এভাবে বলেও নাই, বা তা আইডেন্টিফাই করার তো প্রশ্নই আসে। আসছে কি আপনাদের কাছে অন্য কোনো প্রার্থী এভাবে মানে আপনাদের জন্য কিছু করবে এরকম আশ্বাস? না, এখানে এই পর্যন্ত মানে কেউ আসেনি। শুধু বিএনপি একজন প্রার্থী হয়েছে, শুধু নুরুল ইসলাম নয়ন, সেটা বাংলাদেশের নেতা, যুব দলের সেক্রেটারি, শুধু সে আসছে। মানে আপনাদের এই যে অভাব অভিযোগগুলোকে মানে সে বুঝতে পারছে যে, বা তার কাছে আপনারা জানাতে পারছেন, বা তিনিও উপলব্ধি করতে পারছে যে সে মানে আজকে তো 10 বছর পর্যন্ত মনপুরা নির্বাচনী এলাকা আসতেছে, বা সব কিছু উপলব্ধি করতে পারছে মনপুরার কি সমস্যা। আপনার কাছে কি কেউ অন্য কোনো প্রার্থীরা কি এইভাবে আসছে, বা আপনাদেরকে তরুণদেরকে কি উদ্বুদ্ধ করছে যে তারা কি করবে আপনাদের জন্য? না, এমন কোনো প্রার্থী এখন পর্যন্ত মনপুরা আসেও না, এবং এমন কোনো প্রতিশ্রুতি নেই। হাওয়াটা কি এখনো ওইভাবে লাগে? এখনো ওইভাবে লাগে না। শুধু আজকে নুরুল ইসলাম নয়ন ভাই আসছেন, আর উনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরছেন। তার মধ্যে ধরেন বিদ্যুতায়ন, তারপরে হচ্ছে পর্যটক, অন্যান্য বিষয়গুলো মানে আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যা মোটামুটি সে মানে উপলব্ধি করতে পারছে। আপনাদের কাছে কি আসছে নতুন কোনো আপনাদের কাছে যে ডেভেলপমেন্টের যে দরকার, এইগুলো বুঝতে পেরে অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচনী হাওয়া কি লেগেছে, নাকি কি অবস্থা? ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে তো আর তো বেশি দেরি নেই। না, আর তো বেশি দেরি নয়। তবে নয়ন ভাই অনেকবার আমাদের মনপুরা আসছে, যেমন 10-15 বার আসা হয়েছে। তো সেই নিয়ে নয়ন ভাই আমাদের এলাকাটা পর্যবেক্ষণ করছে। যেমন আপনার সাগুচিয়া থেকে রামনাথ আসার পথে যে রোডটা পড়ে, ওই রোডটা আসলেই চলার মতো নয়। তো ভাই ওটা বলছে যে এই রোডটা কীভাবে কি করা যায়। তখন আমাদের নেতাদের একটা প্রশ্ন ছিল যে ভাই এই রোডটাকে যদি 2টা পার্ট করে দেওয়া যায়, তাহলে এই দেশের মানুষ ভালোভাবে চলতে পারবে। যেমন একটা অ্যাম্বুলেন্স সাগুচিয়া থেকে আপনার রামনাথ যাওয়ার পথে অনেকগুলো সমস্যাগুলো আমরা অনেকক্ষণ ধরে আলাপ করলাম এবং শুনলাম। এই সমস্যাগুলো আপনাদের রাজনৈতিক দলের যে নেতা, যারা মূলত সংসদে যাবে বা যারা আইন প্রণয়ন করবে বা এই প্রজেক্টগুলো আনবে, তাদের কাছে কি আপনারা তুলে ধরতে পারছেন, বা এবার কি ওই জনগণগুলো কি ওইটাই চাচ্ছে, বা বলতে পারছে কিনা যে আমরা এই চাই, যে দেবে তাকে আমরা বেছে নেবো, এরকম আলোচনা চলছে? অবশ্যই আলোচনা এরকম আসছে যে আমরা নেতারা আমাদের নেতার কাছে চাইছি যে মনপুরে যদি এই কাজগুলো করা যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের ধানের শীষ মার্কা প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাইকে আমরা জয় করতে পারবো। আপনার কাছে কি মনে হয়, কি চাওয়া আপনাদের? ইনশাআল্লাহ ভালো, ইনশাআল্লাহ নয়ন ভাইকে আমরা চাই সবাই। আপনি কি চান? নয়ন ভাইকে তো চান আপনি, সেটা হলো দেশের উন্নত হবে। নয়ন ভাই আসলে মনপুরার জন্য কি চান?
দেশের উন্নত চাই আমরা। দেশের কোন উন্নত জায়গায় হলে নয়ন ভাই আসলে আমাদের এলাকার ভালো হবে, ভালো মন্দ দেখবে সে, এটাই আমরা কি দরকার মানে নয়ন ভাইয়ের কাছে কি চান আপনারা? নয়ন ভাইয়ের কাছে আমরা তারিক ভাইকে চাইতেছি যে দেশের কাজ কাম করবো, সে আসলে এটাই আমরা ভালো মনে করি। বুঝতে পারছি যে রাজনৈতিক নেতা যারা তাদের কাছে অনেকের চাহিদা থাকে। ভাইয়ের কাছে লাস্ট আসতে চাইছিলাম, ভাইকে যদি একটু বলি যে আপনি যদি বলেন সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, তাদের যে চাওয়া পাওয়া, সেইগুলো পূরণ করার জন্য রাজনৈতিক দলের নেতারা কি যথেষ্ট তাদের গবেষণা আছে কিনা, বা তাদের এখানে ওই তথ্যগুলো তাদের কাছে যাচ্ছে কিনা যে এই বিচ্ছিন্ন দ্বীপে আসলে কি দরকার, আসলে বা আপনারা তা তুলে ধরতে পারছেন কিনা আপনাদের চাহিদাগুলো? এখন পর্যন্ত ওরকম কেউ আসে নাই। আসছে নয়ন ভাই, আজকে নয়ন ভাই আসছে, নয়ন ভাই আমাদেরকে অভয় দিছে। তিনি তো তার রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য আসছে, কিন্তু আপনারা মনপুরাবাসী, আপনারা কি আপনাদের সমস্যাগুলোকে যে ওখানে এখন বলতে বলতে অনেকেই অনেক কথা আমাদের সমস্যা আপনারা আইডেন্টিফাই করে আমাদের সমস্যাগুলি এই দেশে নেতা নেতৃত্ব যারা আছে তারা ওইভাবে মোটিফাই করে নাই। আর মোটিফাই যদি করেও থাকে বা তারা যদি ওইভাবে এটাকে বিশ্লেষণ করেও থাকে, কিন্তু ওই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম, যারাই বিগত দিনে ক্ষমতায় ছিল তারা যার যার ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করছে, দেশের জন্য কেউ ভাবেনি। এখন যারা আসবে ক্ষমতায়, তারা তাদের কাছে আমাদের চাওয়া থাকবে এরকম যে তারা যেন মনপুরার যে যে সংকটগুলি আছে সেই সংকটগুলি পূরণ করে। যদি এই সংকটগুলি আমাদের মাঝে পূরণ করে, আমাদের মনপুরাকে ঢেলে সাজায়, তাহলে আমরা তাদেরকে চিরদিন স্মরণে রাখবো। এখানে অনেক বড় বড় কাজ আনার বা মানুষের দুর্ভোগ অনেক, হয়তো বাজেটের কোলাবে না। সংসদের প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক যে বাজেট, সেই বাজেটেরও একটা লিমিটেশন আছে। তার ভিতর দিয়েই হয়তো এখানে যারা আসবে নেতৃত্বে, বা যিনি আসবে এমপি হয়ে বা উপজেলা চেয়ারম্যান বা মেম্বার ইলেকশন থেকে শুরু করে সব স্থানীয় সরকার, সব মিলায়ে তো একটা আসন বা একটা অঞ্চলের ডেভেলপ হয়, বা সরকারেরও সুদৃষ্টি থাকা। শুধু যে এমপি হলেই তিনি খুব ডেভেলপ করে ফেলতে পারবে তা না। এখানে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু জড়িত। এখানে যেমন উপকূলীয় অঞ্চল এবং এখানে দুর্যোগ একটা বড় প্রবলেম, সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বন পরিবেশ আছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের কাজ আছে, নানান ধরনের। এবার এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে যে জলদস্যুতা বা সন্ত্রাসী কার্যক্রম এগুলো বাড়তে পারে, সেগুলোকে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে। এখানে আমি বলবো যে শিক্ষার একটা বড় বিষয় আছে, তাদের নিতে হবে। আবার প্রযুক্তিগত শিক্ষা যদি ডেভেলপ না করা যায়, এই তরুণ প্রজন্মকে কিন্তু এই চরের বাসীকে আরও যদি শিক্ষিত বা ওইভাবে আপনার যদি তাদের কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত না করা যায়, তাহলে কিন্তু হবে না। এখন একেবারে আমার গ্রামের কথা যদি বলি, যে এত চুয়াডাঙ্গার প্রত্যন্তটা গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে আমার অনেক ছোট ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা, লাখ লাখ ডলার পর্যন্ত নিয়ে আসছে প্রতি বছর। তো সেই ক্ষেত্রে এই সব জায়গাতেও মানুষকে ওইভাবে উদ্বুদ্ধ করতে হবে, তরুণদেরকে নতুন যে পৃথিবী, সেই পৃথিবীর সঙ্গে পরিচয় করে দিতে হবে এখান থেকে। নিশ্চয়ই নতুন নেতৃত্বে যারা আসছে এবং যে দল ক্ষমতায় আসুক, সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হোক এবং এই মানুষগুলোর কথাগুলো শুনুক। শুধুমাত্র মনপুরা না, সারা বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেখানে সেই সকল অঞ্চলের মানুষের যে চাহিদা, সেই সকল চাহিদাগুলোই নিশ্চয়ই নতুন সরকার আর নতুন নেতৃত্ব তারা পূরণ করবে। তো আজকের মতো শেষ করছি এখানে। আমি জুলহাস কবির আবারও অন্য কোনো জায়গায় যাব এবং নির্বাচনের হাওয়ায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার এই নতুন যে সিরিজগুলো আসছে নির্বাচনী ভাবনা, আসলে আমার করার ইচ্ছা ছিল, যেহেতু নির্বাচন নিয়ে মানুষের একটা আগ্রহ রয়েছে, সাধারণ মানুষের দুঃখ দুর্ভোগগুলোই আমি মূলত তুলে ধরতে চাই। আমার ভিডিওতে আমি আশা রাখি কোনো রাজনৈতিক দলকে প্রভাবিত করা বা কাউকে বড় করা বা কারোর দ্বারাই প্রভাবিত তাকে ইনডাইরেক্টলি পুশ করানো, এটা আমার উদ্দেশ্য থাকবে না। আমার ভিডিওটার উদ্দেশ্যই থাকবে শুধুমাত্র সাধারণ মানুষের চাওয়া কি, সেগুলো যারা নেতৃত্বে আসতে চায় তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়াটা, যাতে তারা নির্বাচনী ইস্তেহার এবং পরবর্তীতে বাস্তবায়ন করতে পারে। তো নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন, আমি হয়তো আপনার এলাকায় পৌঁছে যাব
সেজন্য প্রস্তুত থাকুন। দেখা হবে। আর আপনার মনের কথাগুলো বা কোন এলাকায় আপনার বাড়ি, আপনি এই ধরনের ভিডিও আপনার এলাকা নিয়ে করতে চান কিনা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Julhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.